হেড ইনজুরি নিয়ে পড়ার এ পর্যায়ে আমাদের স্কাল ফ্র্যাকচার নিয়ে ভালো করে জানতে হবে, কারণ হেড ইনজুরি হইলে স্কাল ফ্র্যাকচার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, অর্থাৎ স্কালের যে বোনসগুলো আছে সেগুলার ফ্র্যাকচার হয় এবং এই ফ্র্যাকচারগুলো বিভিন্ন ভ্যারাইটির বা বিভিন্ন টাইপের হয়। তো সেই টাইপগুলার প্রত্যেকটার নাম এবং প্রত্যেকটা বলতে কেমন টাইপের ফ্র্যাকচারকে বোঝায় সেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব বা কাভার করার ট্রাই করব। শুরুতেই জানতে হবে যে স্কালবোনের একটু স্ট্রাকচারটা, যে স্কালবোনটা কিন্তু একটা আউটার টেবল একটা ইনার টেবল এটা দ্বারা গঠিত। পাশাপাশি এই দুইটা টেবলের মাঝে একটা স্পঞ্জি লেয়ার থাকে বা স্পঞ্জি বোন থাকে। এই আউটার যে টেবল সেটার থিকনেস কিন্তু অনেক বেশি হয়, ঠিক আছে, মানে দেখা যায় যে ইনার যে টেবলটা থাকে সেটার থেকে 2 গুণ বেশি থিক থাকে আউটার টেবলটা। স্পঞ্জি বোনটা একটু ইলাস্টিক টাইপের মাঝের, মানে এদের মাঝের যে লেয়ারটা স্পঞ্জি বোনের সেটা একটু ইলাস্টিক টাইপের হয়। এটার আর একটা নাম আছে যেটা হচ্ছে মিডল ডিপ্লয়ি, হ্যাঁ, এটাকে ডিপ্লয়িও বলা হয়। আমরা যদি হচ্ছে স্কাল ফ্র্যাকচারের মেকানিজমটা একটু বলতে চাই তাহলে এটা নর্মালি দুইভাবে হচ্ছে ফ্র্যাকচার হইতে পারে, একটা হচ্ছে লোকাল ডিফরমেশনের কারণে আর একটা হচ্ছে জেনারেল ডিফরমেশনের কারণে। তো দেখা যায় যে যখন কোনো একটা আঘাত বা ব্লো বা ফোর্স অ্যাপ্লাই করা হয় লোকালি কোনো একটা জায়গায় স্কালের, তখন এই যে স্পিডটা, এই আঘাতের যে স্পিডটা এটা ভিতরে ঢুকে যাবে বা ভিতরে এই ফোর্সটা অ্যাপ্লাইড হবে এবং এটা কিন্তু ইনার যে টেবল আছে সেটাকে ফার্স্টে ইনজুর করবে বা সেটাকে ফ্র্যাকচার ঘটাবে এবং ওটার ফ্র্যাকচার ঘটানোর পরে পরবর্তীতে যদি ফোর্সটা দেখা গেছে আর একটু সিভিয়ার হয় তখন কিন্তু এটা কন্টিনিউ থাকে, তখন কিন্তু যেটা হবে যে আউটার টেবিলও ফ্র্যাকচার হয়ে যাবে এবং আলটিমেটলি মাঝে যে স্পঞ্জি বোন আছে ওটা সহ। এবং তাহলে কি হলো, আউটার টেবিল ফার্স্টে ইনার টেবিলটা হচ্ছে ফ্র্যাকচার হইলো, তারপরে আউটার টেবিল এবং যে স্পঞ্জি বোন আছে সব কিছু মিলিয়ে একটা মানে ভালোই বড় মাপের ফ্র্যাকচার হইলো। সো ওভারঅল কথা যে যখন আমি ফোর্সটা আরও বেশি জোরে অ্যাপ্লাই করতেছি তখন এই 3টা লেয়ারই ফ্র্যাকচার হয়ে গেছে এবং সেটা কিন্তু পরবর্তীতে ব্রেইনে ইমপ্যাক্ট করবে ভালোভাবেই। জেনারেল ডিফরমেশনের মাধ্যমে যে ফ্র্যাকচারের মেকানিজমটা সেটার কথা বলি। জেনারেল ডিফরমেশন বলতে বুঝাইছে আমি স্কালটাকে ধরলাম অ্যাজ এ হোল আমি কম্প্রেস করছি, কোনো একটা লোকাল জায়গায় বা পার্টিকুলার জায়গায় যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি তা না, বা ব্যথা দিছি বা ইনজুরি করছি তা না, আমি পুরো স্কালটাকে অ্যাজ এ হোল আমি হয়তো বা কম্প্রেস করছি। হইতে পারে কম্প্রেশনটা আমি সাইড টু সাইড করতেছি অথবা অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র করতেছি। তো এই কম্প্রেশনের ফলে একটা হিউজ প্রেশার কিন্তু ভিতরে ক্রিয়েট হবে পারে, বালজিং এবং আলটিমেটলি ফ্র্যাকচার হয়ে যাইতে পারে। এখন কথা হচ্ছে যে কিসের মধ্যে কম্প্রেসড হইতে পারে, যেমন দুইটা এক্সটার্নাল অবজেক্টের মাঝে আমি ধরলাম যে আমার মাথাটা হচ্ছে মাটিতে পড়ে গেছে, সো মাটি একটা মানে এক্সটার্নাল অবজেক্ট এবং আমার মাথার উপর দিয়ে ওই মাটিতে পড়ে যাওয়ার পরে আমার মাথার উপর দিয়ে গাড়ির চাকা উঠে গেছে। সো আমি দুইটা হার্ড অবজেক্টের মাঝে কম্প্রেসড, আমার মাথা কম্প্রেসড হয়েছে। অথবা দেখা যেতে পারে যে কোন একটা এক্সটার্নাল অবজেক্ট এবং স্পাইনাল কলাম এর মধ্যে হচ্ছে কম্প্রেসড হয়েছে। ফ্র্যাকচার, এই ফ্র্যাকচার কীভাবে হইতে পারে, সাধারণত আমরা বলি যে ডাইরেক্ট ইনজুরি দ্বারা হইতে পারে অথবা ইনডাইরেক্ট ইনজুরি দ্বারা হইতে পারে। ডাইরেক্ট ইনজুরির মধ্যে হেডে ডাইরেক্টলি ইনজুরি হবে, হ্যাঁ, মানে আমি অন্য কোথাও ইনজুরি করতেছি না, হেডেই ইনজুরি করতেছি। যেমন গাড়ির চাকা মাথার উপর দিয়ে উঠাই দিছে ডেলিভারির টাইমে, বাচ্চার ডেলিভারির টাইমে বাচ্চা বেরোচ্ছে না, অবস্ট্রাকশন হয়ে গেছে ওইখানে। সো তখন অবস্টেট্রিক্স বা মিডওয়েফারি ফোর্সেপস ইউজ করে তাকে বের করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে কিন্তু কম্প্রেশন হইতে পারে মাথায়। মোশনে আছে এরকম কোনো অবজেক্ট দ্বারা বা গতিতে আছে এরকম কোনো অবজেক্ট দ্বারা মাথাতে বাড়ি দেওয়া, সেটা হইতে পারে বুলেট দ্বারা, ইট বা ব্রিক্স দ্বারা, বা কোনো বিল্ডিং পড়ে গেছে ভাইঙা সেই মেশিনারি দ্বারা বা মেশিনারি বা কোনো যন্ত্রপাতি দ্বারা, কোনো ড্যাগার দ্বারা। মাথা মোশনে আছে অর্থাৎ মাথা গতিতে আছে, সেই পর্যায়ে মাথার উপরে কোনো কিছু পড়ে গেছে, কোনো একটা অবজেক্ট মাথার উপরে পড়ছে, তখন কিন্তু প্রচুর মানে ইনজুরি হইতে পারে, ঠিক আছে, অথবা ট্রাফিক কোনো ইনজুরি। তো এগুলা ডাইরেক্টলি মাথাতে অ্যাপ্লাইড হয়েছে, এই জন্য ডাইরেক্ট ইনজুরিস আমরা বলি। আর ইনডাইরেক্ট ইনজুরিস যেগুলো স্কাল ফ্র্যাকচার করতে পারে, যেমন আমরা বলতে পারি যে কেউ উপর থেকে পড়ে গেছে, উপর থেকে পড়ে যায় সে তার যে বাটাক আছে, সো এই বাটাকের উপরে দেখা গেছে যে ভর দিয়ে সে মাটিতে আঘাত খাইছে, তখন কিন্তু এইটা ভার্টিব্রাল যে কলাম আছে সেটা দিয়ে ট্রান্সমিটেড হয়ে বেস অফ দ্য স্কালকে ফ্র্যাকচার করে দিতে পারে। সো এভাবে কিন্তু ফল অন দ্য বাটাক্স বা ফল অন দ্য ফুট এগুলো কিন্তু আমাদের ইনজুরি স্কালেও ঘটাইতে পারে ইনডাইরেক্টলি। অথবা আমরা চিনে আঘাত করছি, থুতনিতে, কিন্তু সেটা কিন্তু স্কালে বেস অফ দ্য স্কালে ফ্র্যাকচার করতে পারে। এরকম কিন্তু হইতে পারে যে পার্সেন্টেজ স্কাল ফ্র্যাকচার হয়েছে বাট ব্রেইনে কোনো ইনজুরি হয়নি, কারণ এটা কিন্তু আসলে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। অপরদিকে ফ্যাটাল বা সিভিয়ার লেভেলের ব্রেনের
ইনজুরি হইতে পারে কিন্তু স্কালের কোনো ফ্র্যাকচার হয়নি। সো ওভারঅল কথা এরকম দুইটা বিষয়ই কিন্তু সত্য এবং হইতে পারে। এখন হচ্ছে আমরা বিভিন্ন টাইপের স্কাল বোনের ফ্র্যাকচার নিয়ে কথা বলবো। এটাকে আমরা 10, 11, 12, 13টা টাইপে ভাগ করতে পারি। যেমন হচ্ছে ফিশার্ড ফ্র্যাকচার বা যাকে আমরা লিনিয়ার ফ্র্যাকচারও বলি, ডিপ্রেস ফ্র্যাকচার, ইলিভেটেড ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচারস, পন্ড বা ইনডেন্টেড ফ্র্যাকচার, তারপরে গাটার ফ্র্যাকচার, রিং অর ফোরামেন ফ্র্যাকচার, পারফোরেটিং ফ্র্যাকচার, ব্লোআউট ফ্র্যাকচার, সুচারাল ফ্র্যাকচার, এক্সপ্রেস ফ্র্যাকচার, এরকম বিভিন্ন টাইপের ফ্র্যাকচার হইতে পারে। বাট আমরা প্রত্যেকটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করার ট্রাই করবো, কারণ আমরা যদি জাস্ট নামগুলো মুখস্থ করি, ভিতরে না বুঝি, আই থিঙ্ক বোঝার কনসেপশন কখনোই ক্লিয়ার হয় না। সো এই জন্য আমাদের ভালো করে জানতে হবে। তো শুরুতেই আমরা হচ্ছে ফিশার ফ্র্যাকচার বা লিনিয়ার ফ্র্যাকচার নিয়ে আলোচনা করব। তো এই ফ্র্যাকচারটা বলতে মেইনলি আমাদের যে ভার্টেক্স আছে, হ্যাঁ, ভার্টেক্স মানে বেস অফ দ্য স্কাল বাদে উপরে যে জায়গাটা সেটাকে আমরা ভার্টেক্স বলি। তো এই ভার্টেক্স বরাবর এই বোনের যে ফ্র্যাগমেন্টগুলা, এখানে দেখা গেছে যে কোনো একটা লিনিয়ার টাইপের ফ্র্যাকচার হয়ে গেছে। এটা দেখা গেছে বোনের হোল যে থিকনেস, অর্থাৎ ইনার টেবল, স্পঞ্জি বোন, আউটার টেবল পুরাটাকে কাভার করতে পারে, অথবা শুধু ইনার টেবল বা শুধু আউটার টেবল এগুলাকেও ইম্প্যাক্ট করতে পারে। লিনিয়ার একটা ক্র্যাক তৈরি হয়েছে ভার্টেক্সের উপরে, এটাকে আমরা বলি হচ্ছে ফিশার ফ্র্যাকচার। ঠিক আছে, ইম্প্যাক্ট হয়েছে ওই হার্ড গ্রাউন্ড সার্ফেসের সাথে পড়ে যে, তখন এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কিন্তু এই ফ্র্যাকচার হইতে পারে। অথবা তাকে ঘুষি দেওয়া হয়েছে, ঠিক আছে, হাতে মুঠি করে তাকে একটা ঘুষি দেওয়া হয়েছে এবং সে গ্রাউন্ডে যায় পড়ছে, ঠিক আছে, তখনও এটা হইতে পারে। অথবা কোনো হার্ড ব্লান্ট অবজেক্ট দ্বারা তাকে হচ্ছে মাথায় বাড়ি দেওয়া হয়েছে এবং সেই যে অবজেক্টটা দ্বারা বাড়ি দেওয়া হয়েছে সেটার যে স্ট্রাইকিং সার্ফেসটা ছিল, অর্থাৎ যেই সার্ফেস দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়েছে ওই সার্ফেসটা অনেক বেশি ব্রড ছিল বা অনেক বেশি প্রশস্ত ছিল, সেক্ষেত্রেও কিন্তু এই ফ্র্যাকচারটা হইতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবো যে ফিশার ফ্র্যাকচার কখনোই একে অপরকে ক্রস করে না। ধরলাম আমি একটা ফিশার ফ্র্যাকচার হয়েছে এবং সেটা অন্য ফিশার ফ্র্যাকচার দ্বারা কিন্তু ক্রস হবে না, কাট করবে না। মানে কাট করবে না বলতে মিশবে, বাট ওটা কাট করে চলে যাবে না। হ্যাঁ, তো এটাকে আমরা বলি পাপস রুল। হ্যাঁ, যাই হোক, আমরা পরবর্তীতে ডিপ্রেস ফ্র্যাকচার নিয়ে আলোচনা করব। ডিপ্রেসড মানে কি, মানে একটা গর্ত টাইপের হয়ে গেছে, একটা ডিপ্রেশন তৈরি হয়ে গেছে। সো যখন কোনো এক জায়গায় বাড়ি দেওয়া হয়েছে সেই জায়গায় ভিতরের দিকে ইনওয়ার্ডস মানে একটু ডিপ্রেশন তৈরি হয়ে গেছে এবং দেখা যায় যে এই ফ্র্যাকচারটাতে বা ডিপ্রেস ফ্র্যাকচারটাকে সিগনেচার ফ্র্যাকচারও বলা হয়, কারণ আমি যে ওয়েপনটা দ্বারা এখানে ফ্র্যাকচারটা ঘটাই সেই ওয়েপনটা কিন্তু একটা মার্ক বা ছাপ এখানে রেখে যায়, ফলে খুব সহজেই ওয়েপনটাকে আইডেন্টিফাই করা পসিবল হয়। হ্যাঁ, যে শেপ কেমন ছিল এবং ওই যে অফেন্ডিং ওয়েপনটা ওটা কেমন হবে এটা গেস করা যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে যে স্ট্রাইকিং সারফেসটা হবে সেটা কিন্তু স্মল হবে। আমরা ফিশার্ড ফ্র্যাকচার বা লিনিয়ার ফ্র্যাকচারের সময় জানছিলাম যে স্ট্রাইকিং সারফেসটা ব্রড হবে, বাট এখানে আমি ধরলাম বড় একটা পাথর দিয়ে মাথায় ফিকে মারছি এবং তার ফলে মানে মাথায় ডিপ্রেস ফ্র্যাকচার হবে, এটা যদি আমরা ভাবি তাহলে কিন্তু হবে না। ভারী অবজেক্টটা যেটা দিয়ে আমি মাথায় দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই স্মল স্ট্রাইকিং এরিয়া থাকতে হবে। যেমন আমি ধরলাম কোনো হাতুড়িতে কিন্তু খুবই স্মল স্ট্রাইকিং এরিয়া থাকে যেটা দিয়ে বাড়ি মারা হয়। এবং এক্স বা কুড়াল, হ্যাঁ, সো কুড়াল দিয়ে আমি যদি কারো মাথায় ডিপ্রেস ফ্র্যাকচার করি তখন কিন্তু বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কুড়াল দিয়ে করা হয়েছে, কারণ ওই জায়গায় একটা সিগনেচার সেটা রেখে আসবে। বা চপার দিয়েও এটা করা হইতে পারে। এই ডিপ্রেস ফ্র্যাকচারের ক্ষেত্রে পোস্ট ট্রমাটিক এপিলিপসি বা কর্টিক্যাল ল্যাসারেশন এগুলো হওয়ার চান্স কিন্তু হচ্ছে গিয়ে 15%। এলিভেটেড ফ্র্যাকচার হচ্ছে আমি ধরলাম কুড়াল তো আমরা চিনি এক্স, তো এই এক্স দিয়ে আমি হচ্ছে মাথায় আঘাত করলাম, এর ফলে ভিতরে ঢুকে গেছে এক্সটা এবং ঢুকে যাওয়ার ফলে আমার স্কালের বোনের একটা পার্ট একটা ইন্ট ইলিভেটেড হয়ে আছে, অপরদিকে অপর ইন্টটা মানে যেটুকু ফ্র্যাকচার হয়েছে সেটা ভিতরে ঢুকে গেছে ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে এবং সেটা ব্রেইন ইনজুরি করতে পারে। সো এই যে একটা পার্ট ইলিভেটেড হয়ে আছে এবং আরেকটা পার্ট ভিতরে ঢুকে আছে এটাকে আমরা বলি ইলিভেটেড ফ্র্যাকচার। এটা সাধারণত এই যে শার্প হ্যাভি অবজেক্ট এক্স দ্বারা এগুলো হইতে পারে, এটা মাথায় আমরা একটু রাখতে পারি। এবং তারপরে আমরা পন্ড অর ইনডেন্টেড ফ্র্যাকচারের কথা মাথায় রাখবো। পন্ড মানে কি, পন্ড মানে হচ্ছে পুকুর, মানে এই গর্ত টাইপের। ইনডেন্ট মানেও গর্ত করা। আমরা যখন ওই যে ইনডেন্টেশন টেস্ট করি আমরা কি করি, এক জায়গায় চাপ দিই এবং সেই জায়গায় গর্ত হয় কিনা সেই জিনিসটা একটু দেখি। সো এটা ওই সেম কাহিনী, এখানে ফ্র্যাকচার লাইন থাকে না। হ্যাঁ, মেইনলি বাচ্চাদের ক্ষেত্রে হয় যাদের বয়স 4 বছরের কম,
কারণ তাদের যে স্কালটা থাকে ওটা কাইন্ড অফ কার্টিলেজিনিয়াস থাকে, এবং ওই ইলাস্টিক স্কালে যখন আমি হয়তো বা কোনো একটা ইনজুরি ঘটাই তখন সেখানে একটা গর্ত হয়ে থাকে, হ্যাঁ, যেহেতু তাদের স্কালটা কিন্তু কার্টিলেজিনিয়াস বা ইলাস্টিক আছে। স্পেশালি যখন অবস্টেট্রিক্স বা হচ্ছে ওই মিডওয়াইফারি ফোরসেপ দিয়ে ওই যে অবস্ট্রাকশনের টাইমে বাচ্চাকে বের করার ট্রাই করা হয়, ডেলিভারি করার ট্রাই করা হয়, তখনও কিন্তু এই ইনজুরিটা বা এই পন বা ইনডেন্টেড ফ্র্যাকচার হইতে পারে। এটাকে পিং পং ফ্র্যাকচারও বলা হয়। পিং পং মানে হচ্ছে টেবিল টেনিস যে বল থাকে ওটাকে আমরা পিং পং বলে থাকি। কমিউনিটেড ফ্র্যাকচার বললে আমাদের মাথায় নিয়ে আসবো যেটা, সেটা হচ্ছে স্পাইডার ওয়েব, অর্থাৎ মাকড়সার জালের মতো বা মোজাইকের মতো ফ্র্যাকচার কিন্তু এক্ষেত্রে ক্রিয়েটেড হবে। দেখা গেছে একটা ফ্র্যাকচার ক্রিয়েট হয়েছে, তার তার লাইন ধরে ধরে এর একটা স্পাইডার ওয়েবের মতো ক্রিয়েট করতেছে, অনেক বেশি ফ্র্যাগমেন্টস ক্রিয়েট করতেছে, রেডিয়েট করতেছে, একটা লাইন থেকে আরেকটা লাইন রেডিয়েট করতেছে, এবং এরা হচ্ছে কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড, হ্যাফাজার্ডলি। সো ওভারঅল এরা একটা স্পাইডার ওয়েবের মতো ক্রিয়েট করতেছে। যে কমিউনিটেড ফ্র্যাকচারের কথা আমরা বললাম, এটা কিভাবে হয়? এটা ভেহিকুলার অ্যাক্সিডেন্ট দ্বারা হয়, বা ফল ফ্রম হাইট অর্থাৎ উঁচু থেকে পড়ে গেলে হইতে পারে, এমন অবজেক্ট দ্বারা মাথায় বাড়ি দিলে যেটা লার্জ স্ট্রাইকিং সারফেস আছে, যেমন অনেক হেভি একটা আয়রন বার দিয়ে। কমিউনিটেড ফ্র্যাকচার হচ্ছে ফিচার যে ফ্র্যাকচারটা ছিল না ওইটারই একটা কমপ্লিকেশন হইতে পারে। তো গাটার ফ্র্যাকচার কথা আসবে যখন, তখন আমরা চিন্তা করব যে যখন একটা বন্দুক দিয়ে গুলি করা হয়েছে, ওই গুলিটা করার টাইমে আমি কি করছি, আমি মাথাটা একটু কাত করছিলাম এবং একটু অবলিক করে ফেলছিলাম, ফলে গুলিটা আমার মাথায় ভিতর দিয়ে না ঢুইকা ওইটা আমার স্কালের বোনের মধ্যে দিয়ে একটা গাটার তৈরি করে চলে গেছে। সো এই যে বিষয়টা গাটার তৈরি করা, এটা হচ্ছে গাটার ফ্র্যাকচার। এটা সাধারণত ওই যে অবলিক বুলেট উন্ডসের ক্ষেত্রে হয়। তো এটা হইলে কমিউনিটেড যে ডিপ্রেসড ফ্র্যাকচার সেটাও হইতে পারে, হ্যাঁ। সো অ্যাসোসিয়েটেড উইথ কমিউনিটেড ডিপ্রেসড ফ্র্যাকচার। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যে এটা মেনিনজেস, ব্রেইন, এটাকেও ইনজুরি করতে পারে। আর সুচারাল ফ্র্যাকচার যেটা, সেটা হলো আমরা জানি যে নর্মালি আমাদের যে স্কাল থাকে সেখানে যে উইক পয়েন্টগুলো সেগুলো কোথায়, সেগুলো হচ্ছে জয়েন্টের জায়গায়। আমরা জানি স্কালের বোনগুলো জয়েন্টকে আমরা সুচার বলি। সো এই জয়েন্টের জায়গাগুলো যখন আমরা কোনো একটা হেডকে বা স্কালকে আমি কি করছি, আমি কম্প্রেশন ফোর্স পাইছে অথবা কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে স্কালে, তাহলে ওইখানে কিন্তু টেন্ডেন্সি থাকে যেই জায়গায় উইক পয়েন্ট আছে সেই জায়গায় আগে ফ্র্যাকচার হয়ে যাবে। সো এই জন্য কোনো মাথায় কোনো ফোর্সিবল কোনো ব্লো অ্যাড করলে, ঠিক আছে, বা হার্ড ব্লান্ট অবজেক্ট দিয়ে, সেটা কিন্তু এই উইকেস্ট পয়েন্ট অর্থাৎ সুচারাল লাইন দিয়ে ফ্র্যাকচার ক্রিয়েট করতে পারে। এটাকে আমরা ডায়াস্টেসিস বা সুচারাল ফ্র্যাকচারও বলতে পারি। তো পারফোরেটিং ফ্র্যাকচার বা পাঞ্চার্ড ফ্র্যাকচার বা হোল ফ্র্যাকচার মানে হচ্ছে আমরা বুঝতেই পারতেছি একটা গর্ত করে ফেলবে, ঠিক আছে। এটা ফায়ার আর্ম দ্বারা অথবা পয়েন্টেড শার্প ওয়েপন দ্বারা, যেমন ড্যাগার্স অথবা নাইফস অথবা এক্স, এগুলো দ্বারা পারফোরেশন বা একটা ছিদ্র করে ফেলা হয়, ঠিক আছে। এর ফলে যেটা হয় যে বোথ যে টেবলস আছে, ইনার টেবল আউটার টেবল, দুইটাই ভেদ করে ভিতরে চলে যায়। ওয়েপনের যে ইউজ সেটাও বুঝতে পারি যে কোন ওয়েপনটা এখানে ইউজ করা হয়েছে। এক্সপ্রেস ফ্র্যাকচার মানে কি? যখন ম্যাসিভ ফ্র্যাগমেন্টেশন হয় বা স্কালের শ্যাটারিং হয়, স্কাল এর অনেকগুলা ভাগঠাগ হয়ে গেছে, সো এর ফলে বিষয়টা অনেক বেশি এক্সপ্রেসড হয়েছে, অনেক বেশি প্রকাশিত হয়েছে যে না, তার মাথা পুরো ভাঙা চলে গেছে। সো এটাকে আমরা বলি এক্সপ্রেসড ফ্র্যাকচার। এমনভাবে ভাঙছে যে স্কালের কিছু পিস বা কিছু ফ্র্যাগমেন্ট বাহিরেও পাওয়া যেতে পারে, মানে এত একটা ম্যাসিভ লেভেলের ফ্র্যাকচার এখানে ঘটতে পারে। এবং এটা সাধারণত ম্যাসিভ কোনো ট্রমাতে হয়, যেমন বোম ব্লাস্টে হইতে পারে বা ফায়ার আর্ম ইঞ্জুরিসে হইতে পারে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবো। আর এতক্ষণ আমরা যে ফ্র্যাকচারগুলো পড়লাম এর পাশাপাশি আমরা একটু আলাদা করে হচ্ছে বেস অফ দ্য স্কালের ফ্র্যাকচারগুলো একটু পড়তে চাই, হ্যাঁ। এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো হচ্ছে মোটামুটি ভল্টের দিকে হয়, বাট বেস অফ দ্য স্কালেও কিছু আলাদা ফ্র্যাকচার হয় যেগুলো হচ্ছে ব্যাজিলার ফ্র্যাকচার আমরা বলতে পারি। তো ব্যাজিলার ফ্র্যাকচারের মধ্যে আবার অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসায় কিছু ফ্র্যাকচার, মিডিয়াল ক্রেনিয়াল ফোসায় কিছু ফ্র্যাকচার হয় এবং পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসায় কিছু ফ্র্যাকচার হয়। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিং ফ্র্যাকচার, বা এটাকে আমরা বলি ফ্র্যাকচার অ্যারাউন্ড ফোরামেন ম্যাগনাম, হ্যাঁ। আরেক ধরনের ফ্র্যাকচার আছে হিঞ্জ ফ্র্যাকচার। তারপরে লঙ্গিটিউডিনাল ফ্র্যাকচার আছে বেস অফ দ্য স্কালের। যে বেস অফ দ্য স্কাল এটা কিন্তু উইক একটা পার্ট আমাদের স্কালের। সো এই বেস অফ দ্য স্কাল যেহেতু উইক পার্ট, দেখা যাচ্ছে ভার্টেক্সে কোনো ইঞ্জুরি হয়েছে, সেটা ডিফিউজ হয়ে সরাই গেছে বেস অফ দ্য স্কালে, এবং তার ফলে কোনো ইঞ্জুরি হইতে পারে, এবং এক্সরে এক্সামিনেশনের মাধ্যমে এই ইঞ্জুরিগুলো মিস হইতে পারে ব্যাজিলার ফ্র্যাকচারগুলো। বাট আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে হচ্ছে রিং ফ্র্যাকচার। তো রিং ফ্র্যাকচার হচ্ছে মেইনলি ফল ফ্রম হাইট, এর কথাটা আমরা একটু মনে রাখবো। যখন কেউ উঁচু থেকে পড়ে যায় তখন কি হয়, সে আইদার বাটকের উপর ভর দিয়ে গ্রাউন্ডে পড়ে গেছে অথবা ফুটের উপর ভর দিয়ে গ্রাউন্ডে পড়ে গেছে। তো যখন এই যে ভরটা বা এই যে আঘাতটা সে গ্রাউন্ডের সাথে খাইতেছে, এর ফলে সেই ফোর্সটা অ্যাপ্লাইড হয়ে উপরের দিকে যায় এবং ভার্টিব্রাল কলাম দিয়ে সেটা কিন্তু
আলটিমেটলি আমাদের যে ফোরামেন ম্যাগনাম আছে বেস অফ দ্য স্কালের, ওটার আশপাশে একটা ফ্র্যাকচার ক্রিয়েট করে ইনসার্কেল করে। সো এই যে ফ্র্যাকচারটা একটা রিং শেপড ফ্র্যাকচার, সেটা হইতে পারে বেস অফ দ্য স্কালের হোল মানে ফোরামেন ম্যাগনামটাকে ইনসার্কেল করতেছে, অথবা পার্শিয়ালিও করতে পারে। বাট এই যে একটা ফ্র্যাকচার হচ্ছে এটাকে বলে আমরা রিং ফ্র্যাকচার। সেটা কিন্তু ফল ফ্রম হাইটের ক্ষেত্রে পাওয়া যায়। সো আমরা অক্সিপুটে বা চিনে অর্থাৎ থুতনিতে বা অক্সিপুট রিজনেও কোনো হ্যাভি ভাবে কোনো বাড়ি দেওয়া হয়েছে, তাহলে এই ফ্র্যাকচারটা হইতে পারে। এরপরে হিঞ্জ ফ্র্যাকচার বা ট্রান্সভার্স ফ্র্যাকচার বা মোটর সাইক্লিস্ট ফ্র্যাকচারও বলা হয়, যেহেতু মোটর সাইকেল রাইডারদের এই ফ্র্যাকচারটা হয়। তো আমি ধরলাম একজন পার্সন মোটর সাইকেল চালাচ্ছে এবং সে হেলমেট পরা আছে এবং তার মাথার উপর দিয়ে একটা ভেহিকেল উঠে গেছে। তো ভেহিকেলটা যখন উঠে গেছে তখন কিন্তু তার মাথায় একটা স্পেশাল টাইপের ফ্র্যাকচার হয়, যেখানে মেডিয়াল ক্রেনিয়াল ফোসা এটার মাঝ বরাবর দিয়ে মোটামুটি ট্রান্সভার্সলি একটা ফ্র্যাকচার হয়। ঠিক আছে, সো এই যে ফ্র্যাকচারটা এটাকে আমরা বলি হিঞ্জ ফ্র্যাকচার। মানে এই ফ্র্যাকচারটার ফলে দেখা যায় যে এটা হিঞ্জ মানে কি ঝোলা। সো এটা মোটামুটি দুই সাইডে ডিভাইড হয়ে মানে বেস অফ দ্য স্কালে এরা হচ্ছে মোটামুটি ঝোলা টাইপের হয়ে যায়, মানে ঝুলতেছে এরকম টাইপের দুই দিকে। তারপর লঙ্গিটিউডিনাল ফ্র্যাকচার বেস অফ দ্য স্কাল মানে হচ্ছে এটা লঙ্গিটিউডিনালি বেস অফ দ্য স্কাল, অর্থাৎ অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র বেস অফ দ্য স্কালকে দুই ভাগে ভাগ করে ফেলে। হ্যাঁ, সো এই জিনিসটা আমি একটু মাথায় রাখবো। আরেকটা ফ্র্যাকচার আছে ব্লো আউট ফ্র্যাকচার, ব্লান্ট ট্রমা টু দ্য আই। সো আইতে কোনো ব্লান্ট ট্রমা করা হয়েছে এবং এর ফলে এটা কিন্তু অরবিটাল ওয়ালসের ডিসরাপশন ঘটাবে। সো এই যে ফ্র্যাকচারটা এটাকে আমরা বলি ব্লো আউট ফ্র্যাকচার। ফ্র্যাকচার অফ দ্য স্কাল এটার কমপ্লিকেশনস কি হইতে পারে? ক্রেনিয়াল নার্ভ ইনজুরি হইতে পারে, 12 জোড়া আমরা জানি ক্রেনিয়াল নার্ভ থাকে, সো এগুলো ইনজুরি হইতে পারে। এবং ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশন হইতে পারে, যেমন মেনিনজাইটিস বা সিএসএফ অথবা ব্লাড এগুলো লিকেজ হয়ে যাইতে পারে। ব্রেইন টিস্যু সেটার ড্যামেজ হইতে পারে। এক্সট্রাডুরাল হেমাটোমা হইতে পারে, অর্থাৎ ডুরামেটারের বাহিরের হেমাটোমা হইতে পারে। ইনার টেবিল এবং ডুরামেটার এর মাঝে হেমাটোমা হইতে পারে। ফ্যাট এবং বোন ম্যারো ইম্বোলিজম হইতে পারে। সো এই যে ফ্র্যাকচার অফ দ্য স্কাল এটার মেডিকোলিগাল ইম্পর্টেন্সটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সাধারণত এই যে ফ্র্যাকচারগুলো হয় সেটা মোস্টলি অ্যাক্সিডেন্টাল, অর্থাৎ কোনো মাথার উপর কিছু পড়ছে অথবা মোটর ভেহিকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কোনো একটা কিছু হয়েছে অ্যাক্সিডেন্টালি। বাট এই ফ্র্যাকচারগুলো যদি মাল্টিপল হয় এবং লোকালাইজড হয় এবং ডিপ্রেসড টাইপের হয়, তাহলে সেটা হমিসাইডকেও সাজেস্ট করতে পারে। এই জিনিসটা আমি একটু মাথায় রাখবো। মাল্টিপল লোকালাইজ ডিপ্রেসড হইলে সেটা হমিসাইডকে সাজেস্ট করতে পারে। এবং হেড ইঞ্জুরি করে সুইসাইড করা এটা খুবই রেয়ার। হ্যাঁ, কারণ এই হেড ইঞ্জুরি কিন্তু খুবই পেইনফুল হয়, ঠিক আছে, এবং এটা খুব ইজিলি করা যায় না, প্রডিউস করা যায় না। আর সাধারণত যদি সুইসাইডাল করার ট্রাইও করা হয় সেগুলো সাধারণত মিড লাইনের দিকে হয়। হ্যাঁ, যে এই ইঞ্জুরিগুলা সাধারণত মিড লাইনের দিকে করা হয় এবং হেডের যে টপ সাইড আছে ওই টপ সাইডের দিকে মোটামুটি করা হয়। সো এটা দেখে আমরা বুঝতে পারি যে হয়তো এটা সুইসাইডাল অ্যাটেম্প্ট ছিল।